জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে মিলেছে। একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য বিচার হবেই জানালেন অ্যাটর্নি জেনারেল। সব জল্পনা কল্পনার অবসান, বিমস্টেকের সাইডলাইন বৈঠকে বসছেন ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি। ব্যাংকক সম্মেলনে বাণিজ্যের নতুন দ্বার খোলার আশা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি, রুখে দেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টার। দেশকে কলঙ্কিত করার চেষ্টায় পরাজিত শক্তি, বলছে বিএনপি। টানা ছুটিতে আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে পাহাড়, প্রকৃতি সবখানেই উৎসবের আমেজ। শিশুদের পদচারণায় মুখর চিড়িয়াখানা, বইয়ের চরিত্র সামনাসামনি দেখায় উচ্ছ্বাস। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগাস্ট গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্তে অকাট্য তথ্য প্রমাণ মিলেছে, যা দিয়ে তার বিরুদ্ধে একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে। শুধু শেখ হাসিনা নয়, প্রমাণ মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের অপরাধেরও। জুলাই আগস্টের গণহত্যার অন্তত দুটি মামলার বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানো এবং চাংখারপুলে গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় এ মাসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে সংস্থাটি। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত এগিয়ে চলছে দ্রুত গতিতে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুনের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। এখন চলছে পর্যালোচনা, যাতে ফাঁক গলে কেউ বের হয়ে যেতে না পারে। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আব্দুল আল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব। তাদের রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমরা ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। তাজুল ইসলাম জানান, শুধু একবার নয়, একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে এমন অকাট্য তথ্য প্রমাণ মিলেছে শেখ হাসিনার মামলায়, তাই সুযোগ নেই পার পাওয়ার। তাদের বিরুদ্ধে যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে, সেটা দিয়ে বহুবার তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব এবং সেটা আমরা কোর্টরুমে করে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাক্ষ্য প্রমাণগুলো অকাট্য, প্রত্যক্ষদর্শী, ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন, তারা এসে সাক্ষ্য দেবেন। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। সুতরাং আমরা খুব সাকসেসফুলি তাদের বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করতে পারবো। শেখ হাসিনাকে ফেরাতে গত বছরের ডিসেম্বরে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, যার জবাব এখনো মেলেনি। চিফ প্রসিকিউটর বলছেন, তাকে ফেরাতে আরেকবার চেষ্টা করবে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র চলুক, খুনিদের বিচার হবেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে জুলাই গণহত্যার বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। লক্ষ লক্ষ কর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের আত্মীয়দেরকে নিয়ে পালিয়ে দিল্লি, কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই। দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পিছনে ফেরাতে পারবে না। সব জল্পনার অবসান ঘটিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে সম্মেলনের প্রথম দিন মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র সচিব।
গত বছর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। এরপর বিভিন্ন সময়ে নানা মহল থেকে দুই দেশের মধ্যে আলোচনার দাবি উঠে। বিমস্টেক সম্মেলনে সেই সুযোগ তৈরি হলেও বৈঠক নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বিকেলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে বুধবার বিমস্টেক সম্মেলনের প্রথম দিন ব্যাংককের স্থানীয় সময় সকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের 25তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন তিনি। তবে সব ছাপিয়ে তার বক্তব্যে উঠে আসে ইউনূস মোদী বৈঠকের ইতিবাচক সাড়া মেলার খবর। Are we expecting a meeting between Professor Yunus and Indian Prime Minister Modi? There has been a record from our side and we certainly hope that this will take place. দক্ষিণ এশিয়া সহ বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে নজর এখন বিশ্ব নেতাদের। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন করে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই অঞ্চলে, এমন প্রত্যাশা নিয়ে শেষ হবে এবারের বিমস্টেক সম্মেলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। শুধু ভারত নয়, যেহেতু পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ, তাই বাকি রাষ্ট্রগুলো নিজেদের প্রয়োজনে ঢাকার সঙ্গে সাইডলাইন বৈঠকে আগ্রহী হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে বিমস্টেক সম্মেলন সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আন্তঃযোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। দেশে চরমপন্থার সুযোগ কাউকে দেয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনায় এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবৈধ টাকা ঢেলে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, অপপ্রচারের শিকার হচ্ছে বিএনপিও। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী চরমপন্থীরা। এই শিরোনামে 1 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। প্রতিবেদনটি প্রকাশের পরপরই এটিকে বিভ্রান্তিকর, একপাক্ষিক বলে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। বুধবার এ নিয়ে কথা বলেছেন সরকারের 2 জন উপদেষ্টা। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি। আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। নিউ ইয়র্ক টাইমসের বিভ্রান্তিকর প্রতিবেদনের সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। এদিন ঠাকুরগাঁওয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার চালানো হচ্ছে। যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি
এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। জনগণের স্বার্থবিরোধী কোনো কিছুই বিএনপি সমর্থন করে না বলেও জানান মির্জা ফখরুল। কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দ উদযাপন করছেন সারা দেশের মানুষ। ছোট্ট সোনামণিদের পদভারে মুখর জাতীয় চিড়িয়াখানা, ফ্যান্টাসি কিংডম ও ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ঢাকার বাইরের দর্শনীয় স্থানগুলোতেও উপচে পড়া ভিড়। নাচে গানে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। ঈদের তৃতীয় দিনেও আনন্দে ভাটা পড়েনি এক চুলো। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে কেউ চড়ছেন নতুন নতুন রাইডে, কেউ ওয়াটার কিংডমে গা ভাসাচ্ছেন বাদ্য বাজনার তালে তালে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকেই ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। যান্ত্রিক নগরের ব্যস্ততা পেছনে ফেলে একটু স্বস্তি খোঁজার চেষ্টা। আগে আমার ছেলে মেয়েকে নিয়ে আসতাম, এখন সেই ছেলের বাচ্চাকে আমি নিয়ে আসছি, ফ্যামিলিকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। এদিকে প্রকৃতির সান্নিধ্য পেতে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় আসেন ছোট্ট সোনামণিরা। বানর, বাঘ, উটপাখি, হাতি সহ নানা পশু পাখি দেখে শিশু কিশোরদের চোখে মুখে উচ্ছ্বাস। টাইগার দেখতে আসছি, কত বাঘ, কত হরিণ। ঈদের আনন্দ মানেই তো বাচ্চাদের সাথে এরকম ঘোরা। বিনোদন কেন্দ্র ছাড়াও পরিবার পরিজন নিয়ে ঐতিহাসিক স্থানগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। রাজধানীবাসীর অনেকেই ঢু মারছেন লালবাগ কেল্লায়। ঢাকার বাইরে দর্শনীয় স্থানগুলোতেও একই চিত্র। ঈদে লম্বা ছুটি থাকায় পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানে। আর প্রকৃতিকন্যা সিলেটের সৌন্দর্যেও মুগ্ধ দর্শনার্থীরা। এখানে এর আগে আসা হয় নাই, তো দেখা গেল যে এখানে আসি। সব সময় তার সময় হয় না হাজবেন্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে ঘোরার। দেশবাসীর ঈদ আনন্দে নিরাপত্তা নিশ্চিতে পর্যটন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এখনও ঢাকা ছাড়ছেন নগরবাসী। এছাড়া ব্যক্তিগত কাজ আর ভোগান্তি এড়াতে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। এবার পথে পথে ভোগান্তি কম থাকায় স্বস্তির সুর যাত্রীদের কণ্ঠে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ার হিড়িক। লম্বা লাইনে দাঁড়িয়ে এখনও দেশের বিভিন্ন গন্তব্যে রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের আগে অনেকে টিকিট পাননি, আবার অনেকে যাত্রাপথের ঝক্কি ঝামেলা এড়িয়ে বাকি ছুটি উপভোগ করতে গ্রামে ছুটছেন, আবার কেউ যাবেন ঘুরতে। এদিকে ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ট্রেন, তবে খুব একটা ভিড় দেখা যায়নি। আমি চা বাগানে ঘুরতে যাচ্ছি, আমি স্কুল খোলার আগেই আমি 6 তারিখে চলে আসব। অন্যান্য ঈদের চাইতে অনেক গুণ বেশি লাগতেছে। ঢাকায় কিছু পার্সোনাল কিছু কাজ আছে, এই জন্য চলে আসছি আর কি। চাপের কারণে যাইতে পারিনি আর কি, সেজন্য এখন যাওয়া। একই চিত্র সড়ক পথের যাত্রায়। ছুটি এখনো বাকি থাকায় ফেরার সংখ্যা কম। অন্যদিকে যারা গ্রামে বা কোথাও যাননি তারা ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। বাসা চেঞ্জ করছি তো এই জন্য ঈদের আগে যাওয়া হয়নি, এই জন্য বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর কি। সকাল থেকে ব্যবসা অবস্থা ভালো, পরিপূর্ণ। সরকারি সাইডের চেয়ে কম নিচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঈদ যাত্রায় স্বস্তির চিত্র। অনেকে আবার ঈদ শেষে পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত যাত্রী পাননি তারা। বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি। আমি ঢাকা ফ্যামিলি আছে, নিতে আসছি। 3 তারিখ থেকে আমাদের অফিস খোলা, তো সেই জন্য একটু আগে আগে চলে আসছি জাম এড়ানোর জন্য। সকাল 8:30 পর্যন্ত একটা যাত্রীর চাপ থাকে। দোয়েল পাখি ওরা 3টা জাহাজ ছাড়ে, কর্ণফুলি আছে ওই সময়টায়। লঞ্চ টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন ভোর 6টা থেকে 8টা পর্যন্ত যাত্রীর চাপ থাকলেও সকাল 10টার পর ফাঁকা হয়ে যায় সদরঘাট টার্মিনাল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংক খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এবার চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা। যেসব ব্যাংক একেবারে ঘুরে দাঁড়াতে পারবে না সেগুলো একীভূত করা হবে, বন্ধ হবে না। এখনও খোঁজা হচ্ছে দেশ থেকে পাচার করা অর্থ গিয়েছে কোথায়। সম্প্রতি লন্ডনে সফরে সময় সংবাদের সঙ্গে একান্ত আলাপে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশের ব্যাংকিং খাত। একই সঙ্গে চলছে গ্রাহকের আস্থা ফিরিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে স্বাভাবিক করার কার্যক্রম।
এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,05,073 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 60,787 কোটি টাকা। বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দুর্বৃত্তায়ন করা যে বোর্ডগুলো আছে সেগুলো তো আমরা ভেঙে দিয়েছি। আমরা শক্তিশালী গভর্নেন্স চাই। আমি মনে করি যদি গভর্নেন্স ব্যাংকের ভালো হয়, বিনিয়োগগুলো যদি ভালো হয়, আমাদের ওই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে বাধ্য। জানান কোনো ব্যাংকেই বন্ধ হবে না, তবে গ্রাহকের আমানতের সুরক্ষা দিয়ে আইন মেনে একীভূত করা হবে ঘুরে দাঁড়াতে ব্যর্থ ব্যাংকগুলো। আমরা নতুন ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট করেছি, সেটার আন্ডারে যদি যেসব ব্যাংক কার্যকরভাবে কার্য সম্পাদন করতে পারবে না বলে প্রতীয়মান হবে, তাদেরকে আমরা হয়তো একীভূত করে ফেলবো। বন্ধ হবে কেন? বন্ধ হওয়ার কিছু নাই, কাস্টমারের হারানোরও কিছু নাই, সব কিছু ঠিক থাকবে। হয়তো কিছু ব্যাংক একসাথে হতে পারে। এস আলম গ্রুপ সহ ব্যাংক খাতে আধিপত্য বিস্তার করা কোম্পানির দাপটে পাচার হওয়া অর্থ কোথায় গিয়েছে তা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ চলছে। ব্যাংক খাতের কোনো তথ্যই গোপন করা হবে না বলেও জানান তিনি। কিভাবে টাকাটা বিদেশে নিল সেটাকে আমরা ট্রেস বিভিন্নভাবে তো নিয়েছে, হয়তো সরাসরি প্রত্যেকটা তো আর নিজের নামে নেওয়া হয় না, বেনামিতে নেওয়া হয়েছে, সেগুলোকে ট্রেস করা হয়েছে। এখন যেটা হচ্ছে যে বিদেশে কী কী অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। আমরা যেটা সত্য কথা সেটাই লিখব। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতি শঙ্কা দেখা দিলেই তা ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরিবারগতভাবেও যদি হয়, তারা যদি ফিট অ্যান্ড প্রপার না হয়, তাদেরকে বোর্ডে ঢুকতে দেওয়া হবে না। এতক্ষণ আমরা কথা বললাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাসিম মন্ত্রীর সাথে। তিনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের বেশ আশার কথা শোনালেন। যদি এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা সংযোজন হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রবাসী সময় আরও থাকছে। ভূমিকম্পের 4 দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে একজনকে জীবিত উদ্ধার। মিয়ানমারের নিহতের সংখ্যা 3000 ছুঁই। 1 মাসের যুদ্ধবিরতির ঘোষণা বিদ্রোহীদের। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। আগুন লাগার পর 2-1 দিন অভিযান, জরিমানা সহ নানা তৎপর চালায় কর্তৃপক্ষ, কিন্তু সপ্তাহ না গড়াতেই আবারও আগের দশায় চলে যায় সবকিছু। যদিও দেশে ভবন নির্মাণের সুস্পষ্ট বিধিমালা ও আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। সমস্যা উত্তরণে দ্রুত ফায়ার কোড বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি তারা বলছেন শুধু দোষী ভবন মালিককে নয়, দায়িত্বে অবহেলা থাকলে সরকারি কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনতে হবে। বিস্তারিত আল আমিন তুষারের প্রতিবেদনে। রাজধানী ঢাকায় ভবন নির্মাণের জন্য ন্যূনতম নিয়ম যে মেনে চলা হয় না তার প্রমাণ এমন একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বহুতল ভবন। এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। নিয়ম অনুযায়ী আবাসিক ভবনের প্রতি 550 বর্গমিটারে 2টি অগ্নি নির্বাপক যন্ত্র থাকার কথা, কিন্তু এসব কমপ্লেক্সের সিঁড়ির কাছে ছাড়া কোথাও নেই তেমন কিছু। মেইন সুইচ যেখানে আছে, এটার চাবি কার কাছে? ইলেকট্রিশিয়ান। যে কেউ চাইলেই যেতে পারবো না? না, ওই 7 তলার অফিস। আমরা বেশি কথা বলতে গেলে সমস্যা হয়। নেই জাতীয় বিল্ডিং কোড অগ্নি সুরক্ষা সম্পর্কিত বিধানের তোয়াক্কা। রাজধানীর কাকলের 8 তলা এই পুরো ভবনের নিচে দোকান আর উপরের তলাগুলোতে আছে মেডিকেল সেন্টার। সিঁড়ি মাত্র 1টি। 6 তলা এই ভবন রাজধানীর মহাখালীতে। মাত্র 2 ফিট জায়গার মধ্য দিয়ে এখান থেকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এখানে একটা মোটরসাইকেল পর্যন্ত পার্কিং করা। এবার আপনাদেরকে আমি যদি সিঁড়িটা দেখাই, সেই একই 2 ফিট চওড়া মাত্র, এবং এই 6 তলা ভবনের পুরোটা জুড়ে আর কোথাও কোনো সিঁড়ি পাইনি। এবার সামনের অংশটা দেখায়, কেচি গেটটা দিয়ে আরও জায়গা কমানো হয়েছে। বাইরে থেকে কিন্তু পুরো ফিটফাট, একেবারে 6 তলা ভবন, উপরে আবাসিক, নিচের পুরো অংশে কিন্তু দোকান, অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজুক এটার অনুমতি কিভাবে দিয়েছে সেটাই আসলে প্রশ্নের বিষয়। এদিকে আইনি জটিলতা আর সীমাবদ্ধতার মধ্যেই 2014 সালে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের বিধিমালাও স্থগিত হয়েছে। যে পরিমাণ চাহিদা থাকে মোবাইল কোড করার, তার সিকিভাগও সম্ভব হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগেই দেশে দ্রুত ফায়ার কোড বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুর্নীতির জন্য আমরা কি ব্যবস্থা করেছি, কাকে সাজা দিয়েছি, এরকম দৃষ্টান্তকে আমরা দেখাতে পারবো। তিনি আরো বলেন, আইন কিংবা বিধিমালার প্রয়োগ তো বটেই, সবচেয়ে বেশি জরুরি জনমানুষের সচেতনতা বৃদ্ধি। রমজানের আগেই তো আমাদের এই ব্যবস্থাটা করার দরকার ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঝাঁপিয়ে পড়া দরকার ছিল যে এটা সেফটিটা ঠিক আছে কিনা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
ভাঙনের 2 দিন পর সাতক্ষীরার আশাশুনিতে শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। সকালে সেনাবাহিনীর সহযোগিতায় জিওটিউন রিং বাঁধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এদিকে মিঠা পানির জলাধার তলিয়ে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। ফসলের ক্ষেত ও চিংড়ির ঘের তলিয়ে আর্থিক সংকটে পড়েছেন অনেকে। রান্নাঘর নিয়ে ঘর দরজা সব ভেঙে চুরি করে গেছে। আমরা স্কুলে যেতে পারছি না, আমাদের স্কুলের বই খাতা সবকিছু ভিজে গেছে। নেই টানা বর্ষণ বা উজানের ঢল, তবুও হু হু করে ঢুকছে পানি, তলিয়ে গেছে লোকালয়। দুর্ভোগের বোঝা বয়ে বেড়াচ্ছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দারা। খোলপেটুয়া নদীর 150 ফুট বাঁধ ভেঙে তলিয়ে গেছে 10টিরও বেশি গ্রাম, ভেসে গেছে চিংড়ির ঘের। কষ্টের ফসলও এখন পানির নিচে। মিঠা পানির জলাধারে নোনা জল মিশে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। কোনো ঘরেই জ্বলছে না চুলা, অনাহারে বাসিন্দারা। ঘর বাড়ি কিছুই নেই, আমার কোনো আশ্রয় নেই। এই যে প্লাবিত যে জায়গাটা, এখানে সরকারি কোনো খাওয়ার খাদ্য কোনো ব্যবস্থা হয়নি। খাওয়ার সমস্যা, পানির সমস্যা, বাথরুমের সমস্যা। এদিকে ভাঙন ঠেকাতে বুধবার সকালে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জিওটিউন রিং বাঁধের নির্মাণ কাজের সহযোগিতায় যুক্ত হয়েছে সেনাবাহিনী। করার কাজ চলতেছে এবং কয়েকটা আমরা ভরছি আর কি। তো আমরা যে ভাটির যে সময়টা পাবো, পুরো ভাটির সময়ে আমরা জিওটিউন করব। গত সোমবার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে পানি। এর আগে প্রথমে বাঁধে ফাটল দেখা দিলে প্রশাসনকে জানানো হয়, তবে এতে কেউ তোয়াক্কা করেননি বলে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, সাতক্ষীরা। যশোরে ফুচকা খেয়ে অসুস্থের সংখ্যা 200 ছাড়িয়েছে। এদের মধ্যে 13 জনের অবস্থা গুরুতর। রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মনিরুজ্জামানের দোকানে ঈদের দিন হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল। ওই দিন সেখান থেকে যারা ফুচকা খেয়েছেন তাদের অনেকে রাত থেকে বমি ও ডায়রিয়া শুরু হয়। বুধবার সকাল পর্যন্ত সেই সংখ্যা 2 শতাধিক ছাড়িয়েছে। এদের মধ্যে 180 জন ভর্তি রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় 13 জনকে খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মিয়ানমারে ভূমিকম্পের 4 দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে একজনকে উদ্ধার করা হয়েছে। দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3000-এ, আহত 4500-এর বেশি, এখনও নিখোঁজ 4 শতাধিক। দেখা দিয়েছে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে আগামী 1 মাসের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে এখনো মিলছে প্রাণের সন্ধান। বুধবার মধ্যরাতে ধ্বংসস্তূপের ভিতর থেকে অলৌকিকভাবে একজনকে জীবিত উদ্ধার করে দেশটির দমকল কর্মীরা। রাজধানী নাইপিদোর একটি 6তলা হোটেলের ধ্বংসস্তূপের ভিতর 4 দিন ধরে আটকা ছিলেন তিনি। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। লাশের গন্ধে ভারী হয়ে উঠছে ক্ষতিগ্রস্ত শহরগুলোর বাতাস। নিহতদের স্মরণে বুধবার দেশ জুড়ে শোক পালন করা হয়। দেশটিতে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ বা পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার অনেক মানুষ খোলা আকাশের নিচেই রাত পার করছেন। এ অবস্থায় মিয়ানমারে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতার পথ সুগম করতে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত 3 ব্রাদারহুড অ্যালায়েন্স 1 মাসের জন্য একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, এই 1 মাসে কোনো আক্রমণ হবে না, কেবল আত্মরক্ষার ক্ষেত্রেই লড়াই হবে। ক্ষতিগ্রস্ত জনগণের কাছে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করে জোটটি। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডও। ব্যাংককের ভবনদোষের স্থানে বুধবার আটকা পড়া শ্রমিকদের স্বজনদের সঙ্গে দেখা করেন দেশটির প্রধানমন্ত্রী। সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। রায়নুল রানা, সময় সংবাদ। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের মূল্য। গত 1 মাসের ব্যবধানে গ্রাম প্রতি 3 থেকে 4 দিনার বৃদ্ধি পেয়েছে সোনার দাম। অল্প সময়ের ব্যবধানে সোনার দাম বেড়ে যাওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি, ইউরোপ এবং এশিয়ায় মুদ্রাস্ফীতির প্রভাবে লাগামী হয়ে পড়েছে স্বর্ণের দাম। বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও রেকর্ড পরিমাণ বেড়েছে সোনার মূল্য। গত এক মাসের ব্যবধানেই গ্রাম প্রতি বেড়েছে 3 দিনার, আর ভরিতে বাংলাদেশি মুদ্রায় 13 থেকে 14,000 টাকার বেশি। কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে প্রতি মিনিটে পরিবর্তন হতে থাকে। দেশটির প্রত্যেকটি স্বর্ণের দোকানে কুয়েত সরকার নির্ধারিত অনলাইন মূল্য তালিকা রয়েছে। দিন দিন মূল্য বৃদ্ধির কারণে অনেক ক্রেতাই এখন স্বর্ণ কিনতে দ্বিধায় ভুগছেন। তবে দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় ভবিষ্যৎ প্রয়োজনের কথা মাথায় রেখে কেউ কেউ স্বর্ণ কিনে রাখছেন বলে জানান। এক সপ্তাহ আগেও স্বর্ণের দাম কম ছিল, এখন হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে সর্বোচ্চ মনে হয় 28 দিনের রুবা স্বর্ণের দাম শুধু। এখন ভাগ্নারা চলে যাব দেশে, এর জন্যই কিনা। দাম বেশি বাজেটের থেকে বাইরে, তারপর আমি কি করব, পরিবারের জন্য নেওয়া লাগবে তাই কিনতে আসছি। তবে স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকিনাও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আগে বিক্রি একটু ভালো ছিল, এখন গোল্ড রেট বাড়ি যাওয়ার কারণে এখন বেচাকিনা আগের মতো তেমন নাই। ঈদের পরে 2-3 দিন বেচাকিনা হবে, এরপরে আগের মতো আবার ঠান্ডা হয়ে যাবে। আগামী মাসে গোল্ডের প্রাইস শুনতেছে 1 থেকে 1.5 গাড়ি আরও বাড়তে পারে। গত মাসও ছিল, এখন থেকে প্রায় 3 দিনের কম। 3 দিনের কম হলে প্রতি ভরিতে প্রায় 13-14 হাজার টাকা বেড়ে গেছে 2-1 মাসের মধ্যে। কুয়েতে স্বর্ণ বিক্রি হয় গ্রাম হিসেবে। আরবরা 21 ক্যারেট অথবা 18 ক্যারেট স্বর্ণের অলংকার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে 22 ক্যারেটের সোনা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আলোচিত আমেরিকান ফুটবলার সুলিভান ভাইদের পেতে যাচ্ছে বাংলাদেশ। 2 যমজ রোনান এবং ডেকলান লাল সবুজ জার্সি গায়ে খেলতে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তাদের বাবার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। তবে ইউএসের বয়স ভিত্তিক দলে পারফর্ম করা কুইন এবং কাভানকে আপাতত পাওয়ার কোনো সুযোগ দেখছে না বাফুফে। সুলিভান ব্রাদার্স নিয়ে আপাতত আনন্দ বিষাদ 2 খবরই আছে বাংলাদেশের জন্য। সুলিভান ব্রাদার্স নিয়ে সুখবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া একাডেমিতে বেড়ে ওঠা 2 যমজ রোনান এবং ডেকলান লাল সবুজ জার্সি গায়ে চাপাতে রাজি হয়েছেন। তাদের আগ্রহের খবর শুনে অফিসিয়ালি যোগাযোগ করেছে ফুটবল ফেডারেশন। কথাবার্তা মিলে যাওয়ায় শুরু হয়ে গেছে দেশে আনার প্রক্রিয়াও। দুবাই কিন্তু এখন MLS টপ লিগে খেলছে, একদম টপ টিমেও খেলছে, অ্যান্ড দে আর পারফর্মিং। অ্যান্ড দের ইজ এ ভেরি গুড চান্স একজন বোধহয় হয়তো আমেরিকান টিমের যে কোনো সময় কল পাবে। সো জেনুইনলি আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে এই দুজনকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে, অ্যাটলিস্ট ফর ফিউ ইয়ার্স, বিকজ ওনারা ডেফিনেটলি এখন প্রায়োরিটি আমেরিকাকে দেবে। এটা খুবই স্বাভাবিক, এটা আমাদের মানে চাওয়াটাও বোকামি হবে সত্যি কথা, এবং প্রফেশনাল হবে না জিনিসটা। আরও 2 ভাই আছেন তার, যারা এই মুহূর্তে ফিলাডেলফিয়া আন্ডার 15 ইফ আই এম নট রং, বাট একাডেমিতে আছেন। সো দে আর ইনটু রেগুলার সকার প্র্যাকটিস। তো আমরা ওই দুজনের জন্য তার বাবার সাথে কথা বলেছি। ইনফ্যাক্ট গতকাল রাতে আমি প্রথমবার কথা বলেছি ওনার সাথে, আমি জুমের মাধ্যমে একজন আরেকজনকে দেখেই কথা বলেছি। সো যেটা তো হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে হি ফেল্ট ভেরি কমফোর্টেবল। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রোনান ডেকলান বাংলাদেশের সঙ্গে কানেক্টেড নানি সুলতান আলমের মাধ্যমে। এখন পর্যন্ত অন্য কোনো দেশের হয়ে প্রতিনিধিত্ব না করায় লাল সবুজ জার্সি গায়ে খেলতে তাদের নেই কোনো বাধ্যবাধকতাও। কিভাবে তাদের বাংলাদেশি পাসপোর্ট করে দেয়া যায় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে চায় বাফুফে। বাংলাদেশ থেকে তো আসলে অনেকেই যোগাযোগ করে, ক্রেডিবিলিটি নিয়ে একটা কোয়েশ্চেন আসে। সো যখন ফুটবল ফেডারেশন একজন কর্মকর্তা ওনার সাথে কথা বলছে, সো ডেফিনেটলি উনি ওই কমফোর্ট লেভেলটা পেয়েছে আমি মনে করি। ওরা কিন্তু ইন্টারেস্টেড, ওরা বলেছে যদি টাইম লাইনটা ম্যাচ করে দে আর উইলিং টু কাম, এটা কোনো সন্দেহ নাই। পাসপোর্টের প্রসেসটা কতক্ষণ লাগতে পারে এবং ওনাদেরকে কোন জায়গায় আমরা চাচ্ছি কিংবা কোন দলের জন্য যাচ্ছি কিংবা কোন টুর্নামেন্টের জন্য যাচ্ছি সেটা উনি জানতে চেয়েছে, সো দ্যাট ওনার টাইম লাইনটা বুঝতে পারে। তবে সরাসরি জাতীয় দল নয়, আগে বয়স ভিত্তিক খেলিয়ে তারপরই রোনান এবং ডেকলানকে মূল দলের জন্য বিবেচনা করবে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। প্লিজ এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি। 18 ডিসেম্বর মেসির হাতে যেভাবে ট্রফি তুলে দিয়েছিলেন ইনফান্তিনো, বিএমও স্টেডিয়ামেও হলো তাই। 2026 বিশ্বকাপ সামনে রেখে প্রমোশন শুরু করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, যেখানে মেসি এবং ইনফান্তিনো ছাড়াও উপস্থিত ছিলেন দেল পিয়েরো এবং ইয়র্গেন ক্লিন্সম্যান। 2026 বিশ্বকাপ ট্রফি কিভাবে মেসির হাতে তুলে দেবেন ইনফান্তিনো, তার ট্রায়ালই কি চলছে লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে? এ আবার কেমন কথা?
টুর্নামেন্ট শুরু হতে এখনো বাকি পাক্কা 14 মাসের বেশি। এর মাঝেই সব সেট। যারা বিষয়টাকে এভাবে দেখছেন, থামুন, দম নিন। প্রথমবারের মতো 48 দেশ নিয়ে হতে যাওয়া এই বিশ্বকাপ নিয়ে মোটেও হচ্ছে না এমন নীল নকশা, বরং ঐতিহাসিক এই আসর কতটা বর্ণিল করা যায় চলছে তারই প্রস্তুতি। বলতে দ্বিধা নেই, কাতারে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্বকাপ ইতিহাস সেরা। ট্রফিটা লিওনেল মেসির হাতে উঠেছে বলে নয়, বরং ফাইনাল সহ পুরো টুর্নামেন্ট যে টেম্পারমেন্টে অনুষ্ঠিত হয়েছে এজন্য। এছাড়াও টেকনোলজি সহ আছে আরও বিশেষ কিছু কারণ। আর তাই নতুন আসর আয়োজনের আগে 2022 বিশ্বকাপের স্মৃতি রোমন্থন হবে, এটাই স্বাভাবিক, হচ্ছেও তাই। লুসেইলে অমন একটা রুদ্ধশ্বাস ফাইনালের পর ট্রফিটা ইচ্ছে করেই মেসির দিকে এগিয়ে দিয়েছিলেন ইনফান্তিনো। এটা নিয়ে সমালোচনা হলেও বিষয়টা ছিল আইকনিক, যেটা আবারও ফিরে এলো লস অ্যাঞ্জেলেসে। লিওনেল মেসিও যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলেন 18 ডিসেম্বর। পরম আরাধ্য ট্রফিটা আবারও কাছে পেয়ে আদরে হাত বুলিয়ে দিলেন, ঠিক যেভাবে তার স্পর্শ অনুভব করে থিয়াগো, চিরো, মাতেও। 2026 বিশ্বকাপের জন্য এই প্রমোশন শুরু করেছে পৃষ্ঠপোষক অ্যাডিডাস, যেখানে লিও এবং ফিফা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ইতালি ও জার্মানির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি দেল পিয়েরো এবং ইয়োর্গেন ক্লিন্সম্যান। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ খেলতে এখন লস অ্যাঞ্জেলেসে মেসি। এই বিএমও স্টেডিয়ামেই স্বাগতিকদের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এসএম ইকবাল, সময় সংবাদ। ঈদ আনন্দ বাড়াতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো নারীদের কাবাডি প্রতিযোগিতা। ভিন্নধর্মী এই খেলা দেখতে জড়ো হন শত শত দর্শক। ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এমন আয়োজন, জানান আয়োজকরা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে ভিন্নধর্মী এক আয়োজন। ঈদ উপলক্ষে চৈত্রের পরন্ত বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারীদের কাবাডি খেলা। পুরুষদের কাবাডি প্রতিযোগিতা সচরাচর দেখা গেলেও নারীদের কাবাডি প্রতিযোগিতা নিয়ে উন্মাদনা ভিন্ন রকম। আর সেই খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শক। খেলায় গোপালপুর উপজেলা বনাম সদর উপজেলা নারী কাবাডি দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গোপালপুর উপজেলাকে হারিয়ে জয়ী হয় টাঙ্গাইল উপজেলা নারী কাবাডি দল। নারীদের অংশগ্রহণে এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। গ্রামীণ এসব খেলা আগামীতেও আয়োজনের দাবি তাদের। এই খেলাটা দেখে আমার খুব অসাধারণ মনে হলো, কারণ এই খেলাগুলো সচরাচর এখন আর দেখা যায় না। আমরা চাই প্রত্যেক বছর আমাদের এই খেলাধুলা হোক, যাতে মাদকের পরিমাণটা কমে আসে। এদিকে সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি ঈদের ছুটিতে সবার আনন্দ বাড়াতে এ ধরনের আয়োজনের উদ্যোগ বলে জানান আয়োজকরা। স্থানীয় যুব সমাজকে খেলামুখী করতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। খেলা যদি অংশগ্রহণ অবশ্যই বাল্য বিবাহ থেকে দূরে থাকবে, যাতে খেলার প্রতি অংশগ্রহণ, খেলার প্রতি আগ্রহ থাকলে যাতে কোনো মাদক দ্রব্য না যায়, বাল্য বিবাহের প্রতি তারা অনীহা প্রকাশ করে। খেলা দেখতে ধরের বাড়ি ছাড়াও আশপাশের 20 গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত হন। সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে মিলেছে একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য। বিচার হবেই জানালেন অ্যাটর্নি জেনারেল। সব জল্পনা কল্পনার অবসান, বিমস্টেকের সাইডলাইন বৈঠকে বসেছেন ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি। ব্যাংকক সম্মেলনে বাণিজ্যের নতুন দ্বার খোলার আশা। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।